সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন, সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের সামনে হাজির হই এই অনুষ্ঠানে, এবং দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং রাজনীতি নানা বিষয় নিয়ে আমরা এখানে কথা বলি। আজকে আমরা কথা বলতে চাই মব সন্ত্রাস, যেটি ইউনূস সরকারের সময় শুরু হয়েছিল। আশা করা হয়েছিল নির্বাচিত সরকার আসার পর সে থেকে পরিত্রাণ পাবে দেশবাসী, কিন্তু সেটি কি আসলে বন্ধ হলো? স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তার পরও কেন এখনও মব চলছে? সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাবেলকে যেভাবে মব করে পিটিয়ে থানার সামনে ফেলে রাখা হলো, এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আপনাদের মনে আছে তোফাজ্জলের কথা? তোফাজ্জলকে ভাত খাইয়ে তারপরে পিটিয়ে হত্যা করা হয়েছিল ফজলুক হলে। এই মব সন্ত্রাস থেকে পরিত্রাণের উপায় বা কি, সরকারই বা কী পদক্ষেপ নিচ্ছে বা নিতে পারে, এসব নিয়ে আমরা কথা বলবো। বর্তমান যে ক্রাইসিস, বিশেষ করে জ্বালানি তেল নিয়ে যে সংকট দেশ জুড়ে, সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। সাইদ ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা স্টুডিওতে। ধন্যবাদ। সাইদ ভাই, আপনি দীর্ঘ সাংবাদিকতা জীবন, রাজনৈতিক অভিজ্ঞতা সব মিলিয়ে বাংলাদেশে একটা কঠিন সময় পার করলো গত 18 মাস, এবং এটা নির্বাচন, প্রত্যাশিত নির্বাচনের জন্য অনেক চেষ্টার পর নির্বাচন হলো। এই 18 মাসে পুরো দেশ চলছিল মবের উপর, মানে আইন শৃঙ্খলা বলতে মব যা বলছে সেভাবেই। মানুষ ভাবছিল নির্বাচনের পর এই পরিস্থিতির উন্নতি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা নিশ্চয়ই আপনি দেখেছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে মানুষের চাওয়া ছিল একটা নির্বাচিত সরকার, কেননা মানুষ বুঝতে পেরেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমাধান নয়। এখানে নির্বাচিত সরকারের মাধ্যমেই এখানে দেশটা পরিচালিত হওয়া দরকার, এবং মানুষের ভোটের আকাঙ্ক্ষা তো ছিলই। যে কারণে নির্বাচিত সরকার আসার পরে সঙ্গত কারণে তাদের প্রত্যাশা ছিল যে মব থাকবে না, মব সন্ত্রাসের অবসান ঘটবে। তো আপনিও বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো মবকে তারা প্রশ্রয় দেবেন না, কিন্তু বাস্তবে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তার আগেও কিন্তু দুই একটা ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার সঙ্গে সরকারি কোনো না কোনো সরকার সমর্থক গোষ্ঠীর একটা যোগাযোগ রয়েছে। বরিশালে যে আদালতে পাড়ায় যেটা হয়েছিল, যদি সেটা অ্যাকশনে গেছে, গভর্নমেন্ট অ্যাকশনে গেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা ইতিবাচক ছিল। হ্যাঁ, এটা একটি ইতিবাচকভাবেই দেখি। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছে সেটা দুঃখজনক। হ্যাঁ, তো গভর্নরকে তো তারা বাদ দিতেই পারেন, নতুন গভর্নর, এটা কোনো আপত্তির কিছু নাই। তারা তাদের মতো করে প্রশাসন সাজাবেন, নতুন গভর্নর করতে পারেন, কিন্তু একটা পদ্ধতি আছে, সব কিছুর একটা সৌন্দর্য বোধ আছে, সেটা এখানে খর্ব হয়েছে, এবং এর মধ্য দিয়ে একটা মব এর উত্থান ঘটেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সেই ঘটনারই ধারাবাহিকতা মাত্র, এবং এই মবের সঙ্গে কোনো সরকার সমর্থকদের সংশ্লিষ্টতা ছাড়া এটা কিন্তু সম্ভব হয় না। এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে সেখানে সরকারের একটা সংশ্লিষ্টতা ছিল। সরকার মানে পুরো সরকার না হলেও সরকারের বডি ভিতরে কোনো ঘরের ভিতরে হয়তো ঘর ছিল, কেননা সেখানে মবকে বলা হয়েছিল, বিশেষ করে নাম ধরেই বলি, শফিক আহমেদ তো সম্ভবত শফিক আহমেদ। তো উনি বললেন, মানে প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার, উনি বললেন যে না, এটা তো প্রেসার গ্রুপ, এটা মব বলাটা ঠিক না। এবং অনেকেই মনে করেছে যে মবকে মব বলা যাবে না। আর মবের সরকারের সেই সময় প্রশ্রয় ছাড়া তো 32 নম্বর ভাঙ্গা কিংবা আরও যে অঘটনগুলো ঘটে সেইগুলো, কিংবা ডেইলি স্টার, প্রথম আলোতেও যেভাবে ঘটনা ঘটেছিল, সেটা সম্ভব না। যদি সরকার এখানে স্ট্রিক্ট হতো, সরকার আসলে নির্লিপ্ত ছিল কিংবা কোনো কোনো অংশের প্রশ্রয় ছিল। এইবার সরকার, আমি মনে করি যে সরকার তো নিশ্চয়ই তার অবস্থান গেছে, সে স্পষ্ট করেছে যে তারা এই ব্যাপারে যথাযথভাবে স্ট্রিক্ট, তারা এই ব্যাপারে কোনো আশ্রয় প্রশ্রয় দিবেন না। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটলো, এটাকে আমি সরকারের প্রশ্রয় বলতে চাই না, কিন্তু সরকারের দুর্বলতা, এবং এটা এক ধরনের ব্যর্থতাও বটে। এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে, কেননা এখনও সময় আছে। আমার মনে হয় সরকার এটাকে, তার যে বক্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছেন সেই বক্তব্যকে বাস্তবায়ন করাটা হচ্ছে কাজ। আর এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার এবং এই বিএনপিকে মনে করতে হবে যে তারা তাদের এই ক্যাডারদের মাধ্যমে কিন্তু তারা জয়ী হয় না, পপুলার ভোটে জয়ী হয়েছে। এই ক্যাডারদের ভোট যদি বলেন, অর্গানাইজড ভোট যেটা বলা হয়, সেটা কিন্তু জামাতের বেশি ছিল। জামাত অনেক সংগঠিত ছিল, তারা তাদের ভোটারদেরকে লালন পালন করেছে, বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন করেছে, তাদের একটা ভোট ব্যাংক ছিল। বিএনপির ভোট ব্যাংক ছিল না তা না, ভোট ব্যাংক ছিল, কিন্তু সেটা হলো পপুলার ভোট। তো সেই পপুলার ভোটে আসার পরে এই ধরনের দুষ্ট চক্রকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সেটা তার নিজস্ব ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সেই জায়গা থেকে বিএনপিকে এখনই সময়, সরকারের যদিও যথেষ্ট মানে কয়েকদিন মাত্র হলো সরকার গঠন হয়েছে, 15 দিন হয়েছে, অতএব এখানে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটাকে অ্যাড্রেস করা উচিত। আমি আশা করব যে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টাকে অ্যাড্রেস করবেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলছেন বিশ্ববিদ্যালয় ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে সবগুলো ঘটনাকে যদি আপনার বিচ্ছিন্ন, এইটা তো একটা রেওয়াজ, এটা বলা আমরা অতীতেও দেখেছি যে যখনই কোনো ঘটনা ঘটতো বলতো বিচ্ছিন্ন ঘটনা। তাই এই বিচ্ছিন্ন ঘটনার পিছনে তো কোনো থাকে, রাজনীতি থাকে, এবং এর পিছনে কারো না কারো হাত থাকে, সমর্থন থাকে। এই আমরা তো একটা জিনিস আমি একটু অন্য প্রসঙ্গে বলি যে দাঙ্গা সম্পর্কে একবার জ্যোতি বসুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই শাসনামলে দাঙ্গা হয় না কেন? তো জ্যোতি বসু তখন বলেছিলেন যে সরকার চায় না তাই হয় না, সরকার চাইলে তাই সে দাঙ্গা হয়, সরকার না চাইলে দাঙ্গা হয় না। এইটা হচ্ছে মেসেজ। তা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি এই ক্ষেত্রেও বলতে চাই, সরকার প্রশ্রয় না দিলে কিংবা সরকার কারোর প্রতি দুর্বলতা প্রদর্শন না করলে এখানে মব হয় না। এই তো গেল একটা সরকারের দিক বলেন। বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, তাকে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এই বুয়েটে সে কাজী নজরুল ইসলাম হলে সেরে খাইতে গেল, খাওয়ার টেবিল থেকে তাকে তুলে নিয়ে যাবে, পিটানো হলো। এবং যারা এটা যদি আপনার মনে আছে নিশ্চয়ই, যে পুলিশ হত্যার না হলে আমরা এই অর্জন করতে পারতাম না, মেট্রো রেলে আগুন না দিলে আমরা, বিটিভি না পড়লে আমরা এই অভ্যুত্থান আমাদের হতো না, বিপ্লব অর্জিত হতো না, হাসিব আল ইসলাম, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার নেতৃত্বেই তাকে পিটানো হলো। এরা তো এই বৈষম্য দূর করা, এই গেস্টরুম কালচার, তারপরে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন বন্ধ করার জন্যই তো আন্দোলন করলো। তারাই কয়েকজন মিলে, সবাই কিন্তু আবার শিবির এবং ডাকসুর নেতারাও জড়িত এই ঘটনায়। এর আগের দিন দেখেন যে 7 তারিখে ইমি ডাকসুর ভিপি প্রার্থী ছিল, ইমিকে যেভাবে তারা তিনজন দাঁড়িয়েছিলেন, বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিলেন, এই জন্য তাদেরকে শাহবাগ থানার সামনে যেভাবে পিটানো হলো, পরে পুলিশে দেওয়া হলো। এই পুরো প্রক্রিয়াটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো দেখি একদম চুপচাপ। না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো তাদের নিজস্ব স্বকীয়তা হারিয়েছে। আমরা তো দেখি যে দল ক্ষমতায় যায় সেই দলই বিশ্ববিদ্যালয় ভিসি এবং তাদের লোকদেরকে নিয়োগ করে। তারপরে যারা নিয়োগ কৃত হয়, যারা নিয়োগপ্রাপ্ত হন, তারা তাদের ক্ষমতা রাখার জন্য সরকারি দলের সঙ্গে, ক্ষমতাসীনদের সঙ্গে, এমনকি ক্ষমতাসীনদের সমর্থক গোষ্ঠীর সঙ্গেও এক ধরনের যোগাযোগ করে। এবং তাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে, দুঃখজনক হলে সত্য, শিক্ষকদের যোগাযোগ মাধ্যম হচ্ছে ছাত্রনেতারা। ছাত্রনেতাদের মাধ্যমে তারা সরকারের সঙ্গে এক ধরনের যোগাযোগ রক্ষা করে। এবং এই জায়গাটা থেকে বেরোনো দরকার, শিক্ষকদেরকে শিক্ষক হওয়া দরকার। এই ছাত্রদের পিছনে লেজর বৃত্তি না, কারো লেজর কোনো পিছনে না, তার নিজস্ব তাকে হতে হবে। এবং শিক্ষকদের মনে করতে হবে তারা শিক্ষক, তারা যে দল করুক, তাদের কোনো দল থাকতে পারে, কোনো শিক্ষকের কোনো সমর্থন থাকতে পারে, কোনো দলের প্রতি দুর্বলতা থাকতে পারে, কিন্তু যখন শিক্ষকের চেয়ারে, ভিসির চেয়ারে, এই প্রক্টর কিংবা ডিনের চেয়ারে যখন বসবেন, তখন তাকে বুঝতে হবে যে সবাই তার ছাত্র। সবাই এই সর্বজনীন মূল্যবোধটা শিক্ষকদের ধারণ করতে হবে একেবারেই। আরেকটা বিষয়, আপনি মবের কথাই বলছিলেন, আমরা যদি বলি যে প্রথম মবটা শুরু করেছিলেন আসিফ নজরুল। তিনি ওই আদালতের 2 ঘন্টার নোটিশে আদালত থেকে বিচারপতিদের অপসারণ, যে ওনার বলা হয় যে উনি এই ছাত্রদের লেলিয়ে দিয়েছিলেন আদালতে। তো এই জায়গা থেকে তো এখন আপনি যেটা বলছেন, নির্বাচিত সরকার কিন্তু মবের দায় নিচ্ছে। এটা দুঃখজনক।
তো আমরা তো আশা করব নির্বাচিত সরকার, মানুষের কাছে কিন্তু এই সরকারের অনেক প্রত্যাশা, বিরাট প্রত্যাশা। এবং এই সরকার কিন্তু মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং কিছু কিছু ওয়েলফেয়ার কাজে তারা উদ্যোগী হয়েছেন। ফ্যামিলি কার্ড দেওয়া, আজকে উদ্বোধন হলো। হ্যাঁ, তারপর কৃষকদের কার্ড দেওয়া, হেলথ কার্ডের কথা বলা হয়েছে, এসব অনেক ওয়েলফেয়ার জায়গা থেকে বলেছেন। এবং মানুষ কেন্দ্রিক, যেমন শেখ হাসিনার শাসনামলে যে ডেভেলপমেন্টের কনসেপ্টটা ছিল হচ্ছে মেগা প্রজেক্ট, অবকাঠামোর উন্নয়ন, কিন্তু মানুষের উন্নয়ন, জীবন মানের উন্নয়নের দিকে তার মোটেই নজর ছিল না। এই যে মানুষের বাড়িঘর করে দেওয়া, তারপরে বিজলি কার্ড, তারপরে রেশন কার্ড, অনেক কিছু তো ওই সময় চালু। ওই সময় একটা প্রবলেম ছিল, সেখানেও কিছু ভুল প্রান্তি ছিল। যেমন মানুষের আশ্রয়ন প্রকল্প করা হয়েছিল, এটা একটা ভুল প্রজেক্ট। কেননা আশ্রয়ন প্রকল্পে শহর থেকে যারা ছিন্নমূলের মানুষ তাদেরকে ওখানে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। শহরে সে তো কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হয়। অতএব আশ্রয়ন প্রকল্পর চেয়ে জরুরি হচ্ছে সেই আশ্রয়ন শহরে না, আর বাসস্থান থেকে শহরে করে দিতে হবে। শহরে বস্তিগুলোর উন্নয়ন করতে হবে, প্রতিটা বস্তিতে বহুতল ভবন করে দিতে হবে এবং তারা সেখানে স্বল্প ভাড়ায় থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এখনও কিন্তু ভাড়া দিয়ে বস্তিতে থাকে, তো সেই ভাড়ায় যাতে তারা একটা ভালো স্বাচ্ছন্দ্য জীবন পায়। কিন্তু তাদেরকে গ্রামে নিয়ে, ধরুন গ্রামে নিয়ে বাড়ি দিয়ে দেওয়া, ওই সে আশ্রয়নে তাদেরকে ঘর করে দেওয়া হলো, কিন্তু তাদেরকে ওখানে থেকে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, ওই ঘর তারা ফেলে দিয়ে আবার চলে এসছে। তো এইখানে শেখ হাসিনা এইটা। আর একটা হচ্ছে যে এখানে তো কিছু একটা ভ্রান্তি ছিল। আর একটা হচ্ছে যে ওই সময় যদি শাসনামলে আপনি বলেন যে হ্যাঁ বিজিডি কার্ড সহ আরও কিছু কিছু তো ছিল, অনেক সামাজিক এগুলো উদ্যোগগুলো ছিল, সোশ্যাল উদ্যোগগুলো ছিল, কিন্তু তাকে ছাড়িয়ে গিয়েছিল হচ্ছে তার এই ডেভেলপমেন্ট ওয়ার্কের কনসেপ্ট। ওই সব কনসেপ্টগুলোর মধ্য দিয়ে ব্যাপক জনগোষ্ঠী মানে যে উপকৃত হয়েছে একটা অংশ হয়েছে, এবং সেই ক্ষেত্রে আবার দুর্নীতি ছিল, সেখানে দলীয়করণ ইত্যাদি এগুলো হয়েছে। এটা তো রাজনৈতিক সরকারের সময় সবসময় বড় প্রকল্পে এরকম দলীয় কর্মীদের সুবিধাই দেওয়া হয়। আগে আমরা না দেওয়া হয়, এখান থেকে তো উত্তরণটা দরকার, উত্তরণ দরকার, উত্তরণটা দরকার। দেওয়া হয় বলে একই জিনিস হতে পারে না। আর একটা হচ্ছে মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে, মানুষ দলবাজি ক্ষমতাবাজির বিপরীতে এখানে একটা সুশাসন চায়, এবং সেই সুশাসনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই আকাঙ্ক্ষা মানুষের আরও তীব্র হয়েছে, আরও ব্যাপক হয়েছে। মানুষ এখন পুরনো ব্যবস্থাকে আর চাইছে না, এবং পুরনো ব্যবস্থা কিংবা পুরনো দৃষ্টান্ত দিয়ে কোনো লাভ নেই, কেননা মানুষ ওখানে কখনো ফিরতে চায় না, মানুষ সামনের দিকে তাকাচ্ছে। একদম। আরেকটা বিষয় আমি আলোচনা করতেই চাই, হঠাৎ আমার মাথায় আসলো, আমি গতকালকে রাত্রেই ভাবছিলাম এটা আপনার সাথে শেয়ার করা হয় নাই। উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগে একটা একটা করে ফিরিস্তি আসতেছে। এগুলো খতিয়ে দেখা উচিত, কারণ এখন পর্যন্ত তো আমাদের কাছে প্রমাণ নাই। তো এগুলোকে খতিয়ে দেখা উচিত। গভর্নমেন্ট এই ব্যাপারে একটা তদন্ত করতে পারে, এবং তদন্ত করে দেখা উচিত, একটা কমিশন করতে পারে, কিংবা প্রচলিত ব্যবস্থাও তদন্ত হতে পারে, দুদকও করতে পারে, তদন্ত করতে পারে, কোনো আপত্তির কিছু নেই। এই অভিযোগ রয়েছে। আর একটা হচ্ছে যে এখন অভিযোগ মানেই তো আর প্রমাণিত না, তবে আমরা প্রমাণের জন্য অপেক্ষা করব। মানে সরকার এটা উদ্যোগী হতে পারে, উদ্যোগী হওয়া উচিত বলে আমি মনে করি। একেবারে, যেহেতু অভিযোগ উঠছে, সত্য মিথ্যা আসলে প্রকাশ করা উচিত, কি অবস্থা। সাইদ ভাই, আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন, বাংলাদেশে এখন একটা গভীর সংকটকাল যাচ্ছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে। বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বিরাট রেমিটেন্স প্রবাহ পুরো মিডল ইস্টে, এর প্রভাব বাংলাদেশে পড়তেছে। ইতিমধ্যে পড়তে শুরু করেছে, অনেকে দেশে আসছেন, যারা দেশে আসছেন তারা যেতে পারছেন না, এরকম নানা রকম সমস্যা। কয়েকজন মারা গেছেন। যদি সরকারি হিসেবে এ পর্যন্ত 3জন না 4জন, কিন্তু বিবিসির একটা রিপোর্ট বলছে 13 জন মারা গেছেন বাংলাদেশি। আমি গতকালকেই শুনলাম, রিপোর্টটা আমার দেখা হয় নাই, আমাকে আরেকজন জানালো যে বিবিসিতে এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, মন্ত্রীরা এক একজন এক এক রকম কথা বলছেন। জ্বালানি মন্ত্রী বলছেন যে কোনো কিছুর সংকট নাই, আবার তিনি বলছেন আপনারা রেশনিংয়ের ব্যবস্থা আছে। আবার অন্যান্য মন্ত্রীরা বলছেন যে আমাদের কোনো সংকট নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলছেন যে আমরা আমাদের মধ্যপ্রাচ্যের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। এই যে নিয়ে আসার প্রস্তুতি নিলেন বা আনলে তাদের কি করবেন, কিভাবে তাদের কর্মসংস্থান হবে, তাদেরকে কোনো ধরনের ভাতা দেওয়া হবে কিনা, অনেক জটিলতা এখন নতুন সরকারের সামনে। এইটা কিভাবে আসলে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে সংকট আছে, সেই সংকটে আমাদের করণীয় খুব কম।
তো এই সংকটকে আমাদের কিভাবে মোকাবেলা করতে হবে সেইটা হচ্ছে বিষয়। কিন্তু এই সংকট বৈশ্বিক সংকট, এখানে সারা বিশ্বই সংকটে পড়েছে এবং ইউরোপে তেলের দাম বেড়ে যাওয়ার পরে সেখানেও জনজীবনে ক্ষোভ বেড়েছে। তো আমাদের তো সংকট তো আরও ভয়াবহ, কেননা একদিকে হচ্ছে তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে, জ্বালানির দাম বৃদ্ধির মধ্য দিয়ে আমাদের এখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতে পারে, দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে এবং এইগুলো একটা হতে পারে, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে এখানেও জ্বালানি সংকট তৈরি হয়েছে। আমাদের জ্বালানি তো মধ্যপ্রাচ্যের ওপরই আমরা প্রধানত নির্ভরশীল ছিলাম। তো আমাদের নিজস্ব থেকে যে যতটুকু গ্যাস আহরণ হতো সেটাও তো এখন কমে আসছে, সেটা তো আর সেইভাবে নেই। তো এখন হচ্ছে আমরা মধ্যপ্রাচ্য থেকে এলএনজি গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। তো এখন সেই জায়গা থেকে আমাদেরকে এর একটা ম্যানেজমেন্টও দরকার, জ্বালানি সাশ্রয় করা, কমিয়ে আনা, অপচয় বন্ধ করা। ইতিমধ্যে কিছু কিছু ঘোষণা এসছে, আমার মনে হয় এটাকে একটা সুন্দরভাবে এটা পরিচালনা করা দরকার, এক। আর দুই নম্বর হচ্ছে মিডল ইস্ট থেকে সব লোক চলে আসবে এমন ব্যাপারটা না। তো যারা চলে আসবে কিংবা চলে আসছে তাদেরকেও প্রোভাইড করা, তাদের ব্যাপারেও তাদের সমস্যাগুলোকে উপলব্ধি করা। তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং তেলটা কিভাবে বিকল্প পথে তেল আনা যায় কিনা। তো ইরান বোধহয় বলেছে, আমি দেখলাম পত্রিকা অনলাইনে আস্তে আস্তে দেখলাম যে বাংলাদেশে জাহাজকে ছেড়ে দেবে। তো এটা একটা ভালো জিনিস, উদ্যোগ, এবং সেই যোগাযোগটা আমাদেরকে রক্ষা করা দরকার। এবং এই ক্ষেত্রে আমাদের কোনো দিকে ঝুঁকে পড়া ঠিক না। যেমন আমরা অনেক ক্ষেত্রেই যেটা প্রথম দিকে যে স্টেটমেন্ট আমরা করেছিলাম সেখানে সেই বাংলাদেশের সেই স্টেটমেন্টটা অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল। এমনকি খামেনির মৃত্যুতেও সময় মতো শোক জানানো হয় নাই। এবং ওই স্টেটমেন্টের মধ্য দিয়ে তো মার্কিনী কার্যকলাপকে নিন্দা করা হয় নাই। তো পরবর্তীতে তো আমার মনে হয় খানিকটা বাংলাদেশ তার নিজস্ব অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়, এই ক্ষেত্রেও বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে হবে। তার নিজস্ব স্বকীয়তা, পররাষ্ট্রনীতিতে স্বকীয়তা হারালে কিংবা একটা সমস্যা আছে, যেমন একটা সমস্যা তো অলরেডি অন্তর্বর্তী সরকার তৈরি করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার বিদায়ের বেলায় তারা কতগুলো চুক্তি এবং কতগুলো ক্রয়ের চুক্তি এগুলো তারা করে গেছে, যেগুলো আজকে সম্ভব কিনা। এবং এইগুলো তো বাংলাদেশের পর একটা বার্ডেন, এবং সেটা নৈতিকভাবে ঠিক ছিল না সেটা। এবং তারা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, পার্লামেন্ট আসছে, তার আড়ালে তারা 3 দিন আগে, 1 দিন আগে তারা চুক্তি করে গেছে। আর যে চুক্তি করেছেন আমি জানি না কি কারণে সেই মিস্টার খলিলুর রহমান তিনি আবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তো ওটা আমার কাছে একটু বৈসাদৃশ্য লেগেছে যে এটা কারণটা কি। কেননা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিন্তু, আমি একটু পররাষ্ট্রনীতির জায়গাটা একটু বলে ওখানে আসছি। বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা সবসময় ভারসাম্যপূর্ণ ছিল। মুজিব সরকার, জিয়া সরকার, এমনকি খালেদা জিয়া সরকার, শেখ হাসিনার আগের সরকার, মানে এই 15 বছরের আগে এখানে একটা ভারসাম্য ছিল। তো শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে এই ভারসাম্য হারিয়ে ফেলে। এটা নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে তারা। ভারতের সঙ্গে সম্পর্ক তো অবশ্যই দরকার, এটা তো আর কেউ ডিফার করবে না, কিন্তু ভারতের কাছে তারা নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে। এমনকি ওই যেটা কথা স্বামী স্ত্রীর মতো এইসব কথাবার্তার ভিতর দিয়ে সেটার পরিচয় পাওয়া যায়। তো ওখান থেকে অন্তর্বর্তী সরকার আসার পরে অন্তর্বর্তী সরকার সেটা ওর উল্টা দিকে তারা মার্কিন ঘেঁষা নীতি গ্রহণ করে এবং মার্কিনকে তুষ্ট করার মধ্য দিয়েই বোধহয় আমাদের অস্তিত্ব, এই ধরনের একটা মেসেজ তারা দেওয়ার চেষ্টা করে এবং সেইভাবেই তারা পশ্চিমাদেরকে সন্তুষ্ট করার নীতি গ্রহণ করে। এখানে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পররাষ্ট্রনীতি মার্কিন ঘেঁষা হবে না, ভারত ঘেঁষা হবে না। আমাদের প্র্যাগম্যাটিক পররাষ্ট্রনীতি দরকার এবং সেখানে নিজস্ব ক্ষমতা, সক্ষমতা বাড়ানো দরকার এবং রাজনীতিতে এই পররাষ্ট্রনীতিতে এই ভারসাম্যটা তার দরকার। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ভারসাম্যটা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও দরকার। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে একদিকে আমাদের ইরানের সঙ্গেও সম্পর্ক রাখা দরকার, অন্যদিকে সৌদি আরব সহ আরব আমিরাতি, সে বাহরাইন, সব দেশের সঙ্গেই যেহেতু ওখানে আমাদের শ্রমিকরা রয়েছে, আমাদের অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গেও আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। এইদিকে কোনো ঝুঁকে পড়া
বিষয়টার জন্য না হয়। কেন বাংলাদেশের যে বাস্তবতা সেটা কোনো জায়গায় ঝুঁকে পড়ার সুযোগ তার নেই। বাংলাদেশ সেই ক্ষেত্রে তার নৈতিক অবস্থানটাকে স্পষ্ট করা উচিত। আপনি যেহেতু তুললেন প্রসঙ্গ, 2-3টা প্রশ্ন করতে হয়। একটা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী নিয়ে আপনি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন পল কাপুর দেশ আসলো গত সপ্তাহে। পল কাপুরকে সাক্ষাতের পর সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন পররাষ্ট্রমন্ত্রী উত্তর দিচ্ছেন যে এই চুক্তি যে হয়েছে এটা বিএনপি জামাত জানে। জামাত 2 দিন পরে প্রটেস্ট করছে, বিএনপি কিন্তু চুপ। না, সে জামাত জানে না, তারা তো স্পষ্ট বলেই দিয়েছে। অতএব তাহলে এই ক্ষেত্রেও তাকে তো বক্তব্য দিতে হবে। জামাতের এই বক্তব্যের পরে তিনি কি বলেন এটাও জিজ্ঞাসা করা উচিত, এবং তার নিজেও ভলেন্টারিলি বলা উচিত যে আসলে জামাতের সঙ্গে কার সঙ্গে কোথায় কিভাবে কথা হয়েছিল। আরেকটা হলো, জামাত আর বিএনপির সঙ্গে আলাপ করে এই ধরনের চুক্তি নেওয়া যায় না, এটা পাবলিক করতে হয়। আর যদি কোনো পাবলিক চুক্তি যদি পাবলিক না করা যায়, কোনো ক্লোজ ইত্যাদি, সেগুলো যেমন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি কিংবা সেখানে রাজনীতিক যে গুরুত্বপূর্ণ দলগুলো তাদের সঙ্গে আলাদাভাবে আলাপ করতে হয়। আর একটা হচ্ছে যে তাদেরকে এমন কোনো তড়িঘড়ি ছিল না যে তাদেরকে এই চুক্তিটা করতে হবে। এখন চুক্তি করলে সুপ্রিম কোর্ট তো বাতিল করে দিচ্ছে, সব শুল্ক বাতিল করে দিচ্ছে, এখন কি হবে? তাহলে যে কারণে আপনার চুক্তি হয়েছে, যে কারণে আমরা এইসব এয়ারক্রাফট সহ ইত্যাদি অন্য জিনিসপত্র কিনতে রাজি হয়েছে, সেই কারণ তো এখন আর নাই। তো এখন তিনি কী করবেন? এটাকে রিভিউ করবেন? আর একবার হলো, একবার চুক্তি করে সেটাকে রিভিউ করা খুব কঠিন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে। আমরা বাস্তবে যাই বলি যে এটা রিভিউ করার সুযোগ আছে, কিন্তু যা হয়ে গেছে সেটা এত সহজ না। তাহলে আপনি বলতেছেন পররাষ্ট্রনীতিতে আমরা এখনো যথেষ্ট দুর্বলতার জায়গায় আছি, খুব ম্যাচিউরডলি হ্যান্ডেল করা হচ্ছে বলে আমার মনে হয় না। কেননা একদিকে এবং এইটার পিছনে তো আগে শেখ হাসিনা ওখানে ভারত ঘেঁষা নীতি কিংবা ভারতের কাছে নতজানু হওয়া, তার একটা কারণ ছিল তাকে ক্ষমতায় টিকে রাখা। কেন উনি পরপর তিনটা নির্বাচন ছাড়া তিনি ক্ষমতায় ছিলেন, তো তাকে টিকে রাখার জন্য ভারতের সমর্থন ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান সরকার তো এটা দরকার নেই। অতএব কেন আমরা অতি মার্কিন ঘেঁষা নীতি গ্রহণ করব? রাইট। আর মার্কিন এই 13,000-14,000 কিলোমিটার দূরের সম্পর্ক আমাদের কতটাই বা ইয়ে করে না, সেটাও লাগবে। আমাদের গার্মেন্টস শিল্প সহ ইত্যাদি রয়ে গেছে, সেগুলোর সঙ্গে তো আমাদের অন্যান্যগুলো, মানে আমরা একটু বলি যে ঠিক আছে, ভিয়েতনামেও তো ভিয়েতনাম চীন এত বিরোধের পরেও তো সেখানে তারা পণ্য নিচ্ছে। তো তারা যদি মার্কিনের সমস্ত পলিসিকে ওইভাবে সাপোর্ট না করে যদি এটা পারে, বাংলাদেশ কেন পারবে না? রাইট। তো বাংলাদেশের এই ক্ষেত্রে এই দুর্বলতা থেকে বাংলাদেশের বেরিয়ে আসা উচিত। এই যে দীর্ঘ অভিজ্ঞতা, সাংবাদিকতার অভিজ্ঞতা, রাজনীতির অভিজ্ঞতা, সব মিলিয়ে কি দেখছেন নতুন সরকারের সামনে? এই 15-20 দিন হলো সরকারের আমি তো যে জিনিসের শুরুতেই বলেছি যে তার ওয়েলফেয়ার উদ্যোগটা খুব প্রশংসনীয় এবং মানুষ কেন্দ্রিক যে মানুষের যে ভাবনা, এটা তাদেরকে করা দরকার। এখানে সেই ক্ষেত্রে দুটো জিনিস বাংলাদেশকে অগ্রগতি ব্যাহত করেছে, যে সেটা হচ্ছে যে বৈষম্য, অর্থ বৈষম্য, আয় বৈষম্য। মানুষের আয় বেড়েছে বলা হয়, সে আয় বেড়েছে মানে উপরের 10 জনের আয় বেড়েছে কিংবা উপরের 20 জনের আয় বেড়েছে, আর 80 জনের আয় তো কমেছে। নিচের দিকে তো মানুষ নিঃস্ব হয়ে গেছে। তো দারিদ্র সীমার নিচে তো এখন তো আসলে সঠিক কোনো পরিসংখ্যান নেই। তো আমরা দারিদ্র সীমা কিংবা নিম্নমুখী মানুষ, যারা দারিদ্র্যমুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তো এখন হচ্ছে দেশটাকে বাঁচাতে হলে তো এই মানুষগুলোকে বাঁচাতে হবে এবং সেখানে তাদেরকে কিছু বেনিফিট দেওয়া দরকার, এবং সেই বেনিফিট রয়েছে। আর একটা হচ্ছে যে কেবলমাত্র তো এই বেনিফিট তো এইভাবে দেওয়া হবে না, সেখানে হচ্ছে শিক্ষা কতগুলো জায়গাকে চিহ্নিত করতে হবে, যেমন কৃষিকে চিহ্নিত করা, শিক্ষা এবং স্বাস্থ্য, এইটা দরকার। শিক্ষা এবং স্বাস্থ্যকে রাষ্ট্রেরই উদ্যোগ গ্রহণ করতে হবে। কোনো দেশে, আমাদের মতো দেশে এটাকে বাণিজ্য, এটা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছিল, এটা একটা বিরাট ভুল। যে এখানে ব্যক্তিগত মানে সেবা খাতকে, পুরোটা বিজনেস, হ্যাঁ, সেবা খাতকে বিশেষ করে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত, এটা রাষ্ট্রের দায়িত্ব হতে হবে এবং এটা মানুষের মৌলিক অধিকার। এবং সেই বিবেচনায়, মানুষের মৌলিক অধিকার বিবেচনায় এখানে সরকারকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং মানুষের ভিতর যে বৈষম্য আছে,
উপরের সঙ্গে নিচের বৈষম্য আছে, সেটা দূর করারও অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এখানে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বাড়ানো। আমাদের তো বাড়ে নাই। যেমন স্বাস্থ্য খাতে জিডিপির 1%ও কিন্তু ব্যয় হয় না, 1% ঘুরে ফিরে 1%-এর ভিতরে রয়ে গেছে। আমরা যদি দেখি যে শিক্ষা খাতে 2-3-এর উপরে যাচ্ছে না, যেখানে 6% করার জন্য কি রয়েছে, এমনকি ইউনিসেফ এবং তাদেরকে ইউনেস্কোরও এই ধরনের প্রস্তাব রয়েছে যে আমাদের দেশগুলোতে 6% করা দরকার জিডিপি, কিন্তু এগুলো করা হচ্ছে না। তো আমাদের এই শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। আমি জানি না এই নতুন বাজেটটা কি হবে, এই বাজেটের মধ্য দিয়ে সরকার তার ভবিষ্যৎ পরিকল্পনা তা ফুটে উঠবে বলে আমি মনে করি। এই চ্যালেঞ্জ কি দেখছেন? মানে সরকারের প্রায়োরিটি ছিল আইন শৃঙ্খলার, আর প্রায়োরিটি ছিল সবচেয়ে বড়, কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আহামরি কোনো উন্নতি এখনো দেখা যাচ্ছে না। সর্বত্রই তো খুনোখুনির ঘটনা ঘটছে এবং তুচ্ছ বিষয় নিয়ে খুনোখুনির ঘটনা ঘটছে। সেটি একটা জিনিস হয় কি, যে তো সব কিছু তো আমাদের সংস্কৃতির ভিতর, সহিংসতা আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে, মজ্জাগত হয়ে গেছে। তরুণদের এক অংশে তারা মজ্জাগত হয়ে গেছে এবং তারা মনে করে যে এইভাবে বোধহয় স্বার্থ হাসিল করা যায়, এইভাবে বোধহয় আমাদের কার্যোদ্ধার করা যায়, যে কারণে তারা এই ধরনের প্র্যাকটিসগুলো করছে। এখান থেকে বের করে আনা দরকার। এর থেকে বের করতে হলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে এই চাঁদাবাজ, দখলবাজ এবং এই মব এর যারা মববাজি আমি বলি, যে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা। এবং সরকার ডাইনে বায়ে তাকাবে না, তারা দলের লোক কি দলের বাইরের লোক এটা কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। এই ধরনের একটা সুশাসনটা খুবই প্রয়োজন এবং সেইটা নিশ্চিত করার মধ্য দিয়ে এই সরকারের তার ভবিষ্যৎ অনেক অংশে এটা তো এমনি একটা দৃষ্টান্ত ছিলই, বরিশালের ঘটনাটি, বরিশালের আদালতের ঘটনাটি। এরকম যদি সবগুলা ঘটনায় অ্যাকশনে যেত সরকার, তো মানুষের আস্থার জায়গায় তো নিশ্চয়ই এখনও সুযোগ আছে। এমনকি ব্যাংকে যারা করেছে, আপনার একটা সম্মানিত গভর্নর, তার এক এমপ্লয়ি তাকে ঘাট ধরে গাড়িতে উঠে দেওয়া, এটা খুবই দুঃখজনক। সেই এমপ্লয়ি কি করে এখনো আছে, এখনো কি করে দায়িত্বে আছেন? হ্যাঁ ঠিক আছে, গভর্নর বিদায় নিয়েছেন, সেটা ঠিক আছে, গভর্নমেন্ট বাদ দিয়েছে, কিন্তু যারা সন্ত্রাস মব সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন গভর্নমেন্ট নেবে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একেবারেই এটা সরকারের জন্য একটা বড় পরীক্ষা। আইন শৃঙ্খলা এখন বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা, আর একটা হচ্ছে দ্রব্যমূল্য তো বটেই, দ্রব্যমূল্য। কেন এটা গভর্নমেন্টের জন্য যে এমন সময় ক্ষমতা এসছে যে রমজান মাসকে সামনে রেখে ক্ষমতা এসছে, একদিন পরে, তো হ্যাঁ একদিন পরে বোধহয় রমজান শুরু হয়েছে, তো রমজান মাসে তো জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাটা গুরুত্বপূর্ণ এক। আবার ঈদের সময় কিছু কিছু জিনিসের দাম বেড়ে যায়, তো এই দুটা বিষয় রয়ে গেছে। আর একটা হচ্ছে যে এটাকে করতে হলে যে সাধারণ মানুষকে কিছু মানে ন্যায্য মূল্যের পণ্য সরবরাহ করা। আমাদের এখানে পণ্য সরবরাহ করা হয়, ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, হুমড়ি খেয়ে সবাই পড়ে, এই যে ট্রাকের পিছনে মানুষ এটা খুবই, বরং সেখানে যে জিনিসটা দরকার যে এটা না করে তাদেরকে রেগুলার পার্মানেন্ট কার্ড করে দেওয়া উচিত। নিম্নআয়ের মানুষ পার্মানেন্ট কার্ড, এবং তারা তাদের ন্যায্য মূল্যের দোকান হবে, সেখান থেকে তারা পণ্য নেবে। এবং রেশনিং সিস্টেম ব্যবস্থাটাকে আবার নতুন করে চালু করতে হবে, কেননা যে এখানে ব্যাপক মানুষকে এইভাবে তো করতে হবে না, সেখানে কিছু কিছু স্বল্প আয়ের মানুষ যাতে রেশন পেতে পারে, এমনকি ক্ষেতমজুররাও কিংবা গরিব কৃষকরাও সেখানে রেশনিংয়ের একটা ব্যবস্থা করা দরকার। কোন কোন সেকশনকে রেশন দেওয়া যায়, এখন যে রেশনিং নাই তা না, আছে পুলিশে আর সেনাবাহিনীতে আছে, আর কোথাও রেশনিং নাই। আমার মনে হয় এই রেশনিংটা স্বল্প আয়ের মানুষের মধ্যে রেশনিং চালু করা দরকার, ন্যায্য মূল্যের দোকান খোলা দরকার, এবং ওই ট্রাকে ওইভাবে হুমড়ি খেয়ে পড়ার দৃশ্য আমরা পত্রিকার পাতায় দেখতে চাই না। তাদেরকে একটা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সময়, যে 15 দিন কিংবা মাসে, তারা তাদের স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পারবে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে ন্যায্য মূল্যের দোকান এটা হতে পারে। এটা কোনো আপত্তির কিছু না, যেভাবে দেওয়া হচ্ছে এটা খুবই মানুষ মনে করা হচ্ছে না এমন একটা পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই এই সময় দেওয়ার জন্য। যারা এতক্ষণ দেখছিলেন, দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা, এবং যথারীতি আমরা প্রতিদিনকার মতো আগামীকালও আসবো। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, আপনাদের মতামত দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন। শুভ সন্ধ্যা।